গেল 12 বছরে বিদেশি ঋণের সুদ পরিশোধ বেড়েছে 6.5 গুণ, আর দেশি ঋণে বেড়েছে প্রায় 6.25 গুণ। বিপরীতে রাজস্ব আদায় বেড়েছে মাত্র 3.5 গুণ। আর সে কারণেই ঋণের টাকায় সরকারকে উন্নয়ন বাজেট করতে হচ্ছে। বর্তমান বাজেটের 37%ই দেশি বিদেশি ঋণ। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। সরকার প্রতি বছর বড় বড় ব্রিজ, অবকাঠামো সহ যেসব উন্নয়ন প্রকল্প করছে তার প্রায় পুরোটাই করা হচ্ছে ধারের টাকায়। কারণ প্রতি বছর যে রাজস্ব আদায় হচ্ছে তার 43%ই খরচ হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন বাবদ। 24% টাকা খরচ হয় নানা খাতে সরকারের ভর্তুকির পেছনে। অন্যান্য খরচের পর সরকারের হাতে উন্নয়ন বাজেট বাস্তবায়নে তেমন কোনো অর্থ থাকে না। তাই তো ঋণের টাকায় করতে হয় অবকাঠামো সহ উন্নয়ন। আবার সেই ঋণের সুদ পরিশোধই এখন বাজেটের সবচেয়ে বড় খাতে পরিণত হয়েছে। 13 সালে আমাদের 100 টাকার 22 টাকা তারা ধার করত। গত বছর 2023-তে এটা হয়ে গেছে 36%। অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্সিটা, ধার ঋণের উপর ডিপেন্ডেন্সিটা এটা বেড়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু একটা রিফ্লেকশন অফ দ্য আন্ডারলাইং প্রবলেম। দেশে অর্থনীতির আকার যেভাবে বেড়েছে সেই তুলনায় রাজস্ব আদায় বাড়ছে না। কর জিডিপির অনুপাত মাত্র 8%, যা নেপাল, শ্রীলঙ্কার চেয়েও কম। আমরা র মেটেরিয়ালসের হিউজ কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, জাহাজ ভাড়া বেড়ে যায়, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ট্যাক্সের লোডটাই আমার বেশি লোড মনে হয়। যদি আমি গ্র্যাজুয়েটেড কান্ট্রি হতে চাই, রেভিনিউ কালেকশনকে বাড়াতে হবে, সেটার জন্য প্রত্যেককেই সাপোর্ট করতে হবে। জিডিপির প্রবৃদ্ধি ঠিক রাখতেও রাজস্ব আদায় বাড়ানো জরুরি। সেই সাথে 25 বছর ধরে কোনো খাতের ব্যবসায় টানা কর ছাড় দিয়ে আসাটাও কাজের কথা নয় বলছেন নীতি নির্ধারকরা। রাজস্বটাকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কথাও কিন্তু বলতে হবে। এই ব্যাপারে কিন্তু তেমন আলাপ আজকে আমি শুনিনি। ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি অ্যাকচুয়ালি, হোয়াট এভার ইজ বিং কালেক্টেড। আমার কাছে মনে হয় যদি নীতিটা এমন হয় যে আগামী এই কয়েক বছরের জন্য তোমাদেরকে ইনসেন্টিভ বা সাপোর্ট দেওয়া হবে, সাপোর্টটা কন্ডিশনাল টু পারফরমেন্স ক্রাইটেরিয়া। ব্যাংক সহ আর্থিক খাতে স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন বক্তারা। সুশান্ত সিনহা, 71, ঢাকা। পিআরআই বলেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে কর জিডিপির অনুপাত সবচেয়ে কম বাংলাদেশে। অথচ আর্থিক খাতে মধ্যমেয়াদী কিছু সংস্কার বাস্তবায়ন করা গেলে আগামী 2041 সালের মধ্যে 49 ট্রিলিয়ন বা 49 লাখ কোটি টাকা রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, চলতি অর্থ বছরে বাজেটে অভ্যন্তরীণ খাত থেকে 1,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আছে সরকারের। অথচ বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা আর টাকা ছাপাবে না মূল্যস্ফীতিকে মাথায় রেখে। সুতরাং সেক্ষেত্রে বেসরকারি খাত সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা আছে কিনা? সংকোচন নীতি, মুদ্রানীতি যদি হয় তাহলে তো বেসরকারি খাতের উপরে এটার এফেক্ট পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে এখন বাংলাদেশ কিন্তু সংকোচন মুদ্রানীতিতে যাওয়া ঠিক হবে না। এটা কিছুদিন আগে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন সাহেবও বলেছেন, আমি ওনার সাথে একমত। কারণ হলো এখনকার যে আমাদের যে রেভিনিউ কালেকশনের যে অবস্থা, এটা আমরা ধরেন আপনার যে স্ট্যাটিস্টিকটা এখানে প্রেজেন্ট করা হলো, এটা তো খুবই হতাশাব্যঞ্জক। এবং রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে একজনের উপরেই চাপ দিতেছে বারবার, কিন্তু নতুন দেশের যে ব্যবসা বাণিজ্য বাড়ছে তাদের থেকে ট্যাক্স কিন্তু আদায় করতেছে না, এবং ইনফর্মাল ইকোনমিটা বিগার দেন ফর্মাল ইকোনমি হয়ে যাচ্ছে। এবং এটাকে আবার আপনার যদি ঠিক করতে হয় তাহলে আপনি কিন্তু ক্যাশ যে এগেনস্টে ক্যাশ বেস যে ইকোনমি, সেটার এগেনস্ট আপনাকে ওয়ার ডিক্লেয়ার করতে হবে। এখানে ডিজিটাল ইকোনমিতে আপনি যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি যত ট্রানজাকশন হবে প্রত্যেকটা ট্রানজাকশন ট্র্যাক হবে ডিজিটাল ট্রানজাকশন হলে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত লোক ট্যাক্স দিয়ে ক্যাশ বেসড ইকোনমি নিয়ে
টিকে আছে, সেই তাদের যদি ফর্মাল ইকোনমিতে আমরা আনি, তাহলে দেখা যাবে যে আপনার একটা বিরাট অংশ রেভিনিউ আমাদের কালেকশন এনশিওর হবে জি। এবং ফর্মাল ইকোনমি বাড়বে। মানে সেটা কিন্তু এখন খুবই কম। এই অর্থ বছরেই না ডক্টর জামাল উদ্দিন আহমেদ, মানে 12 বছরে বিদেশি ঋণ সুদ পরিশোধ বেড়েছে 6 গুণ এবং দেশি ঋণের সুদ পরিশোধ বেড়েছে 6.25 গুণ সরকারের হিসাবে। মানে এত ঋণগ্রস্ত হয়ে পড়ার আসলে কি কারণ? না, ঋণগ্রস্ত তো হওয়াতে রেভিনিউ, ইন্টারনাল রেভিনিউ যেহেতু কালেকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার ঋণ করে তো এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যে প্রজেক্টগুলা, এগুলো তো ঋণ ছাড়া কিভাবে করবে? আভ্যন্তরীণ সোর্সে যেটা ট্যাক্স জিডিপি রেশিও যেখানে লেস দেন 8% এবং এটা সাউথ এশিয়ার লোয়েস্ট, এবং সেই ক্ষেত্রে আপনার লোন ছাড়া ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে করবে? সেটাই করছে সরকার। এখন আভ্যন্তরীণ রিসোর্সের বিরাট সুযোগ আছে, সেই সুযোগ যদি আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সহ অন্যান্য সংস্থাগুলা যদি সঠিকভাবে কাজটা পরিচালনা করে এবং তারা যদি টার্গেট করে, ইন দ্যাট দে ক্যান ডু ইট, ওনারা বিরাট একটা কন্ট্রিবিউশন রাখতে পারেন। সেটা কিন্তু আপনার রেভিনিউ কালেকশন, আপনার ধরেন এই যে ইভেন হোল্ডিং ট্যাক্স এগুলাকে ধরেন আপনার টোটাল নেটওয়ার্কের ভিতরে যদি আনা যায়, ধানমন্ডি, গুলশান, বারিধারা, উত্তরা, এই সমস্ত জায়গায় যে সমস্ত উঁচু উঁচু বিল্ডিং হয়েছে, সেগুলো কিন্তু আপনার ওই আগের আমলে কিন্তু ট্যাক্সের রেটের মধ্যে আসে, এবং সেখানে মিউনিসিপ্যাল ট্যাক্সও বাড়বে এবং ওয়েলথ প্রপার্টি ট্যাক্সও বাড়বে, এবং ওয়েলথ ট্যাক্সটা এখন ইন্ট্রোডিউস করা দরকার সরকারের। মানে সরকার কি এটা বুঝছে না, নাকি মানে অজনপ্রিয় সিদ্ধান্ত বলে এটা করছে না? কারণ প্রতি বছর কিন্তু সরকারের এই ঋণ নির্ভরতা বেড়ে যাচ্ছে আগের বছরের তুলনায়, এখন 34% উপরে। আপনার সরকারের লোকরা এটার সাথে তো জড়িত আছে। সরকারের লোকেরা যদি এটাকে ওপেন করে, ইন দ্যাট কেস তাদেরই তো লস হবে, সেই জন্য তারা করে না। এবং তারা যেভাবে চালাচ্ছে, এটা তো আপনার বাংলাদেশ এখন কিন্তু একটা লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিওতে কিভাবে টার্ন হইলো, এটা কিন্তু আগে এরকম তো ছিল না, এর আগে আরো বেশি ছিল। এখন আপনার ইকোনমিক সাইজ বেড়েছে এবং আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেই হিসাবে সরকার সাহস করে নিয়েছে, কিন্তু সেটাকে যে আভ্যন্তরীণ রিসোর্স যেগুলা, সেটা কালেকশনের যদি ব্যর্থতা থাকে, তো সেটা কাকে দোষ দিবেন আপনি? দোষ দিতে হবে তো আমরা নিজেরাই দোষী, আমরা কালেকশন করতে পারতেছি না। এই ট্যাক্স কালেকশন করলে দেশের আভ্যন্তরীণ রিসোর্স অনেক বাড়বে, এবং যেখানে আপনি বলছেন যে 3% হলো আপনার ট্যাক্সের কালেকশনটা বাড়ছে, আর ওইদিকে লোনের পরিমাণ বাড়ছে, একদিকে ফরেন লোনে 6% আর লোকাল লোনেও আপনার 6%-এর মতো কাছাকাছি আপনি যেটা বললেন, তার মানে 12%। তাহলে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা এটা তো বিগার হবেই। এটা কিন্তু অনেক দিন থেকে বলে আসা হচ্ছে, এবং সেটা কেউ কিন্তু কান দিচ্ছে না। কান না দিলে মানে আপনি এট দি এন্ড অফ দি ডে কি হবে? আমরা একটা মানে একটা দাদার মধ্যে পড়ে যাব। আনহেলদি একটা ইকোনমিক সিচুয়েশন। ডক্টর আহসান এইচ মনসুর, গেল 12 বছরে বিদেশি ঋণের সুদ পরিশোধের হার, সুদ পরিশোধ বেড়েছে 6.5 গুণ, আর দেশীয় ক্ষেত্রে সেটা 6.25 গুণ। মানে আমার প্রশ্ন ছিল ডক্টর জামাল উদ্দিনের কাছে একই রকম, আপনার কাছেও একটু জানি যে মানে এত ঋণগ্রস্ত হয়ে পড়ছে কেন সরকার? মানে অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত বা যে অর্থনৈতিক যে সংস্কার, যে প্রশ্নগুলো বারবার আসছে, সেগুলোতেই বা আমরা এত দেরি করছি কেন? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে হ্যাঁ, ঋণের প্রবৃদ্ধির হারটা একটু বেশি, কিন্তু আমরা কিন্তু এখনো আমি বলবো না যে আমরা একেবারে বিশালভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের মূল সমস্যা কিন্তু রাজস্ব, যেটা জামাল উদ্দিন সাহেব বললেন। রাজস্বটা যদি একটু বেশি করতে পারতাম, তাহলে কিন্তু ঋণের পরিমাণটাও কম হতো, এবং অভ্যন্তরীণ খাত থেকে আমাদের যে ব্যাপক ঋণ নেওয়া হচ্ছে, সেটাকেও আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারতাম। আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ব্যাংকিং খাত বা আর্থিক খাতের দুর্বলতা। আমাদের আর্থিক খাতটা যদি শক্তিশালী হতো, তাহলে এখান থেকেও কিন্তু আমরা বড় আকারের ঋণ সরকার নিতে পারত। ভারত সরকার কিন্তু সবসময় বড় আকারের ঋণ অভ্যন্তরীণ আর্থিক খাত থেকে নিচ্ছে, চীন সরকারও নিচ্ছে।
তাদের ঋণের প্রভাব এই কিন্তু আমাদের দ্বিগুণ জাতীয় আয়ের তুলনায়। কিন্তু যেহেতু তারা অনেক বেশি রাজস্ব আদায় করে, তাদের যে ডেট টু জি, একটু আনমিউট করে নেবেন, বোধহয় মিউট হয়ে গেছে। সেই জন্য আমি যেটা বলবো যে আমাদেরকে দুটো জায়গায় নজর দিতে হবে। একটা হচ্ছে আর্থিক খাতে সক্ষমতা বাড়াতে হবে, যাতে সেখান থেকে সরকার ঋণ নিতে পারে। প্রত্যেক সরকারই নেয়, পৃথিবীর সব দেশের সরকারই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের রাজস্ব অবশ্যই বাড়াতে হবে, এবং সেটা যদি না বাড়ানো যায় তাহলে ঋণের বোঝা তো বাড়তেই থাকবে। কাজেই আমাদের রাজস্ব এখন জিডিপির তুলনায় প্রতি বছর কমছে, বাড়ছে না। তো এই অবস্থা থেকে তো একটা উত্তরণ ঘটাতে হবে। এটা শেষ কোথায়? আমরা হিসাব করে দেখেছি, যদি গত কয়েক বছর যেভাবে কমেছে সেইভাবে যদি কমে, তাহলে এখনকার 7.6%, যেটা খুবই কম, সেটা কমে কিন্তু 6.8%-এ চলে যাবে। অর্থাৎ আরো 1% আমরা হারিয়ে ফেলব। সেটা তো হতে দেওয়া যাবে না। তো বিজনেস অ্যাজ ইউজুয়াল যে পলিসি সরকার নিয়েছে, একটা বিনাইন নেগলেক্ট, মানে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হচ্ছে রাজস্ব খাতটাকে, সেখানে পলিটিক্যাল কমিটমেন্ট নাই। শক্তিশালী একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। সেটার কারণে আজকে আমরা এই বিপদসংকুল অবস্থায় পড়ে যাচ্ছি। আজকে যেটা হচ্ছে, সরকার বলছে 1,50,000 কোটি টাকা তারা ব্যাংকিং খাত থেকে নিবে। ভালো কথা, এটা তো ভারতবর্ষ নয় যে সেখানে ব্যাংকিং খাত বিশাল, সেখান থেকে 4% নিলেও কিছু আসা যায় না। কিন্তু আমাদের এখানে ব্যাংকিং খাতের অবস্থা হচ্ছে যে ডিপোজিট গ্রোথ হয়েছে 1,50,000 কোটি টাকা সারা বছরে, গত বছর। তাহলে এই ডিপোজিট গ্রোথ 1,50,000 কোটি টাকা দিয়ে আমরা যদি 1,56,000 কোটি টাকা সরকার নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাতের কি অবস্থা হবে? কিভাবে আমাদের ব্যক্তি খাত চলবে? এটাকে নিয়ে তো সরকারকে ভাবতে হবে। আমরা একদিকে রাজস্বকে দুর্বল করে ফেলেছি, ফিসক্যাল ব্যবস্থাপনাকে দুর্বল করে ফেলেছি, অন্যদিকে ব্যাংকিং খাতকে দুর্বল করে ফেলেছি। এগুলোর সম্মিলিত যে প্রভাব, সেটা কিন্তু খুব একটা ভালো হতে পারে না। সেই অবস্থায় আমরা চলে এসেছি। জি, আপনি বলেছেন আপনার বক্তব্যে যে কিছু ক্ষেত্রে পর্যায়ক্রমে কর ছাড় বাদ দিলে আগামী 4 বছরে 600 বিলিয়ন টাকা রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে। আপনি কোন খাতগুলোর কথা আসলে উল্লেখ করেছেন? দেখুন, রাজস্ব বোর্ডের একটা হিসাব করেছিল, তাদের হিসাবে শুধুমাত্র প্রত্যক্ষ করের ক্ষেত্রেই নাকি ছাড় আছে 1 লক্ষ কোটি টাকার উপর। এটার সাথে যদি ভ্যাট ছাড়গুলোকে যোগ করা হয়, সেটার সাথে যদি কাস্টমস ডিউটির যে ছাড় আছে, আমি ন্যায্য ছাড়ের কথা বলছি না, যেমন এক্সপোর্টকে তো ছাড় দিতেই হবে, সেটাকে জিরো রেটেড করা আছে, সেখানে কোনো ট্যাক্স বসানো যাবে না। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের ত্রাণ সহায়তা ইত্যাদির ক্ষেত্রে কর ছাড় দিতে হবে, সেটাও আমরা বুঝি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ডেভেলপমেন্ট এইড ইত্যাদির ক্ষেত্রে কর ছাড় দিতে হয়, সেটাও আমরা জানি। কিন্তু সেটা করার পরেও আমরা জানি যে ব্যাপকভাবে কর ছাড় কমানোর সম্ভাবনাটা আছে, এবং সেটা আমরা যেটা প্রপোজ করছি যে প্রতি বছর 20,000 কোটি টাকা করে কমানো হোক আগামী 3 বছর। কেন 3 বছর বলছি? কারণ এই 3 বছর যদি এখনো বড় কোনো সংস্কার কার্যক্রম আজকে প্ল্যান করা শুরু হয় এবং সেটার বাস্তবায়ন করা শুরু হয়, এটা অন্তত পক্ষে 3 থেকে 5 বছর লাগবে সেটা থেকে আমাদের প্রকৃত বেনিফিট পেতে। এই 3 বছর কি আমরা তাহলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওকে আরো কমতে দেব, নাকি আমরা এটাকে একটা ঠেকা দিয়ে রাখি? এই কর, যেটাকে আমরা বলি ট্যাক্স এক্সপেন্ডিচার বা কর ছাড় কমানো, এটা হচ্ছে একটা ঠেকা দেওয়ার পলিসি। এটাকে টেম্পোরারিলি আমি বলবো যে এটা হচ্ছে শর্ট টার্ম মেজার, যেটা শর্ট অফ ফান্ডামেন্টাল রিফর্ম যেটা দরকার হবে, সেটা যখন আমরা শুরুও করি আজকে, 3 বছর থেকে 5 বছর লাগবে, সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই 60,000 কোটি টাকা থাকলে সরকারের জন্য এটা এই সময়টাকে পার করাটা একটু সহজ হবে। সেই জন্য এই প্রস্তাবনাটা আমরা দিয়েছি। এজ এ শর্ট টার্ম ইজি মেজার, সরকারের হাতেই আছে, চাইলেই করতে পারবে। কিন্তু পলিটিক্যালি ডিফিকাল্ট। যার কর ছাড় আছে তাকে যখন বলা হবে তোমাকে আমি কর ছাড় দেবো না, সে কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে, তাই সেই ইন্ডাস্ট্রি কিন্তু আন্দোলনে চলে যেতে পারে। এটা স্বাভাবিক যে পলিটিক্যাল ইকোনমি অ্যাঙ্গেলটাকে বুঝতে হবে সরকারকে, এবং একটু দৃঢ়ভাবের সাথে এই কাজটা করতে হবে। যারা 10 বছর ধরে কর ছাড় পাচ্ছেন তাদের জন্য এটা কাজ রাখার দরকার নাই, এটা কমিয়ে দেওয়া হোক, এটা বা বিলুপ্ত করে দেওয়া হোক। তো নতুন যারা আছে তাদের জন্য আমরা হয়তো বিবেচনা করতে পারি, কিন্তু পুরনদের জন্য এটা রাখাটা তো ঠিক নয়। নিয়েই এটাকে ব্যবস্থাপনা করতে।
জি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমরা যদি আয়ের চেয়ে ব্যয় বাড়িয়ে ঋণ করে উন্নয়ন কাজ চালাতে থাকি, তাহলে কি করে বুঝবো যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে? এটা তো ইমব্যালেন্সের দিকে আগাচ্ছে। কারণ হলো আপনার ক্যাশ ফ্লো যদি না থাকে, ইনকাম যদি না থাকে, আমি বড় করে এই ঋণের টাকা তো আমাকে পরিশোধ করতে হবে। তো সেই ক্ষেত্রে উই মাস্ট জেনারেট দি ইন্টারনাল রিসোর্সেস, এবং সেই ইন্টারনাল রিসোর্সেস আমাদের যে থ্রু অটোমেশন আমরা করতে পারি বা আপনার আদার মেজারে আমরা যদি করি, ইন দ্যাট কেস এভরি ইয়ারে আমাদের টার্গেট করা উচিত যে আমরা এত % বাড়াবো। কিন্তু আমরা তো সেটা বাড়াতে পারছি না। বছরের শেষে যাইয়া দেখা যাইতেছে যে আপনার টার্গেট চেঞ্জ করি, রেভিনিউ টার্গেট চেঞ্জ করা হয়, প্রথমে যে টার্গেট দেওয়া হয় পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। এটা কিন্তু বাজেট পার্লামেন্টে যখন এই বাজেট উপস্থাপন করা হয় তখন অরিজিনালি যে অ্যাপ্রুভ করা হয়, ফাইনালি যখন আপনার এটা টার্গেট পূরণ না হয়, ইন দ্যাট কেস সেটাকে কিন্তু আপনাকে তাদের দি পিপল হু আর ইনভলভ ইন দি প্রসেস তাদেরকে কিন্তু টাস্ক নিতে হবে। কারণ হলো তারা পার্লামেন্ট মেম্বাররা 300-350 পার্লামেন্ট মেম্বারে ভোটে এটা আপনার অ্যাপ্রুভ হলো, সেটাকে কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারলেন না। তার মানে মানুষের অনেক স্বপ্ন দেখালেন, পরবর্তীতে দেখা গেল যে আপনার সেটা বাস্তবায়িত হয় নাই। জি, এই পরিস্থিতি থেকে আমাদের এটা কিন্তু প্রতি বছর এটা চলছে এবং কন্টিনিউয়াসলি এটা কাউকে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে না। জি, জামাল উদ্দিন আহমেদ, ডক্টর আহসান এইচ মনসুর যে পলিটিক্যাল কমিটমেন্টের কথা বলছেন, যে যেটার প্রয়োজনীয়তা এখন এই অর্থনৈতিক ব্যালেন্সটা ঠিক করার জন্য, সেই কমিটমেন্ট দেখেন আপনি? সেই পলিটিক্যাল কমিটমেন্ট আমরা দেখবো নতুন সরকার আসছে। এখন তো আপনার এবারকার নতুন সরকার নতুন বাজেট করবে, সেটা আপনার প্রসেস চলতেছে, সেটার উপরে ডিসকাশন হচ্ছে। এখন ধরেন আপনার বিভিন্ন লোকের সাজেশন আছে। অ্যাট দি এন্ড অফ দি ডে যত সাজেশনই যে দেখ না কেন, যত ভালোই হোক, ওনারা যেটা করে ওইটাই ফাইনাল। জি, দে ডু নট লিসেন টু এনিবডি। জি, ডক্টর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান আজকের অনুষ্ঠানে বলেছেন যে তিনি মনে করেন যে বেশি ঋণ নেওয়া ভালো, এবং যত বেশি ঋণ নেওয়া হবে অর্থনৈতিক কর্মকাণ্ড তত বাড়বে, কিন্তু পরিশোধের প্রসঙ্গে তার গ্রোথই সবচেয়ে কম। মানে সেই জায়গায় আসলে বক্তব্য আমি ডক্টর আহসান এইচ মনসুরকে একটু শুনে আপনার কাছে আবার আসবো। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, দেখুন, ঋণ প্রত্যেক দেশই নেয় এবং প্রত্যেক দেশই কিছু না কিছু যেটাকে বলে ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয়, কাজে ঋণ কিছুটা পারে, সেটা ঠিক আছে। কিন্তু আমার কথা হলো যে আমাকে বুঝতে হবে যে আমার কতখানি ঋণ আমার জন্য সহনীয়। অর্থাৎ বর্তমানে আমরা যেটা পরিস্থিতিতে আছি, আমাদের যে দেশি এবং বৈদেশিক অর্থের যে ঋণের যে সার্ভিসিং, সেটাতেই কিন্তু আমাদের 20% উপর অর্থ চলে যাচ্ছে, রাজস্ব চলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এখন স্বস্তির জায়গায়। আগে কিন্তু এটা যখন 8, 7, 8, 9% ছিল, তখন আমরা স্বস্তির জায়গায় ছিলাম। আমাকে ভাবতে হবে যে আমার ঋণের বোঝাটা কতখানি। IMF এর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে হিপিক কান্ট্রির জন্য, HIPC, হাইলি ইনডেটেড পুয়ার কান্ট্রি, বাংলাদেশ সেই ক্যাটাগরিতে পড়ে না, পড়ার সম্ভাবনাও ছিল আগে, কিন্তু সাইফুর রহমান সাহেব বলেছিলেন যে আমরা হিপিক কান্ট্রিতে যাব না। হিপিক কান্ট্রির একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা ছিল যে যদি ডেট টু রেভিনিউ রেশিও 400% হয়ে যায় বা তার বেশি হয়, তাহলে ওই দেশটা, এবং দেশটা যদি গরিব দেশ হয়, যেটা LDC, আমরা গরিব দেশ, তাহলে সেই দেশটাকে হিপিক বলে গণ্য করা হয়। আমরা কি হিপিকে চলে যাব, হাইলি ইনডেটেড পুয়ার কান্ট্রি? এই তকমা আমরা লাগাতে চাই না। কাজে আমি মনে করি যে আমাদেরকে ঋণের বেড়াজালে না জড়িয়ে এনবিআর এর লক্ষ্য হওয়া উচিত কিভাবে ঋণের বেড়াজাল থেকে বের হয়ে আসা যায়, সেই প্রচেষ্টায় সহায়তা দেওয়া। অর্থাৎ সামগ্রিকভাবে বড় রকমের রিফর্ম যদি তারা করতে পারে, তাহলেই সেটা সম্ভব। কিন্তু ওই চুটকে চাটকা রিফর্ম দিয়ে এখান থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়। আমরা গত 15 বছরে কোনো বড় কোনো রিফর্মে হাত দেই নাই। 15 বছর কেন, আরো বেশি বলবো, প্রায় 20 বছর 30 বছরে ভ্যাটের আইনের পরে আর কোনো ফান্ডামেন্টাল রিফর্ম বাংলাদেশে হয় নাই। 2012 সালের রিফর্মটা হওয়ার কথা ছিল ভ্যাটের ক্ষেত্রে, সেটাকেও বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই।
ফলে আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের পায়ে নিজে কুড়োল মারছি, এবং এই কুড়োলের ফলে আমার পা কিন্তু খোঁড়া হয়ে গেছে। জি, যে আমাকে ভাবতে হবে, হিপিক ঋণ বাড়িয়ে এটা সলিউশন হবে না। হ্যাঁ, মানে আমরা কত দূরে আছি হিপিক কান্ট্রির ওই ক্রাইটেরিয়া থেকে? আমরা 380% আছি, 400% হলে হিপিক ক্রাইটেরিয়াতে চলে যাব। 20% মাত্র, 380% কিন্তু আমরা চলে গেছি। জি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, কি বলবেন, কি দেখেন? আমরা গত 30 বছরে কোনো রিফর্ম করিনি এবং আমরা হাইলি পোর যে কান্ট্রিগুলোর ক্রাইটেরিয়া আছে সেদিকে আমরা চলে গেছি। তারা যেভাবে ঋণ নেয় আমরাও সেই পর্যায়ে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ। না, আমরা তো বাংলাদেশের স্বাধীনতার যে আপনার উদ্দেশ্য, লক্ষ্য, এবং সেটার সাথে তো যায় না। এটা বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হবে, এটাই তো বঙ্গবন্ধুর টার্গেট ছিল। এবং সেই স্বনির্ভর বাংলাদেশকে আমরা যদি ঋণ নির্ভর বাংলাদেশ তৈরি করি, এটা কিন্তু আমাদের মূল স্বাধীনতার মূল লক্ষ্যের সাথে যায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে সর্বস্তরে চেষ্টা করতে হবে যে আমরা যাতে আমাদের আভ্যন্তরীণ রিসোর্স থেকে আমরা রিসোর্স জেনারেট করি, এবং সেখানে আপনার দরকার হয় ট্যাক্সের রেট কমায়া দেন, কমায়াও লার্জার অডিয়েন্স। বলা হয় বাংলাদেশে আপনার 4 কোটি লোক ট্যাক্স দেওয়ার মতন যোগ্যতা রাখে। তো সেই ক্ষেত্রে আপনার 4 কোটি না হোক, প্রথমে আমরা 2 কোটি করি, এখন তো 40 লাখের উপরে না। তাহলে কি হলো, আপনার এসএসসির সংখ্যা আপনি যদি হিসাব করেন, আপনি দেখবেন যে এখন যে পার ক্যাপিটা ইনকাম ধরেন বলা হয় যে $2900 বা $2700-2800, এটি দিয়ে যদি ওয়ার্কিং পপুলেশনকে ভাগ করা হয়, পূরণ করা হয়, তখন দেখা যাবে যে হিউজ পরিমাণ আমাদের মানে আয় করা লোক আছে, কিন্তু ট্যাক্স দেওয়ার লোক নাই। এবং সেটা ট্যাক্স দেওয়ার লোক না, আমাদের ট্যাক্সের যে মেশিনারি, এবং সেই মেশিনারিতে আপনার এখানে কিন্তু আপনার রিফর্ম করতে হবে। এবং সেখানে ওনারা আরো দে আর ডুইং জব, বাট তারা পরিশ্রম যেটা করতেছে সেই পরিশ্রম আরো আরো কার্যকরভাবে করতে পারে। এবং বিএটির কালেকশন এবং ট্যাক্সের কালেকশন, কাস্টমসের কালেকশন, তারপরে মিউনিসিপাল ট্যাক্স কালেকশন, হোল্ডিং ট্যাক্স কালেকশন, তারপরে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স, তারপরে আপনার ধরেন আপনার এই যে ওয়েলথ ট্যাক্স বাংলাদেশে এখনো নাই। এখানে আইন আছে কিন্তু এটার কার্যকারিতা নাই। মাননীয় অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাহেব বাজেট বক্তৃতায় বলেছেন যে ওয়েলথ ট্যাক্স আছে, ট্যাক্সের আইন আছে, কিন্তু এটার বাস্তবায়ন নাই। এটা তো এরকম তাহলে এটা আমাদের খুব অপরচুনিটি অস্বাভাবিক না? আমাদের দেশে এরকম অনেক আছে, আইন আছে, বাস্তবায়ন নেই, সেটা অনেক ক্ষেত্রেই বলা যায়। অনেক ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং ডক্টর আহসান এইচ মনসুর যুক্ত হবার জন্য।